আমাদের চ্যাপ্টারের নামই কি? কোষ বিভাজন। তাহলে দেখো, যে প্রক্রিয়ায় জীবের দৈহিক বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি মানে কি? ছোট থেকে আস্তে আস্তে কি আমাদের দেহের কি হাত পা সবকিছু কি দেহ কি বড় হচ্ছে না? তাহলে কি এটা কি হচ্ছে? আমাদের দৈহিক বৃদ্ধি হচ্ছে। দেখো, ছোট যখন ছিলাম তখন কত ছিলাম? ছোট ছিলাম না বেশি? তখন আস্তে আস্তে কি মানুষের মুখমণ্ডল বড় হয়, হাত পা সবকিছু কি আস্তে আস্তে বড় হয়। তাহলে এটি কি আমাদের দৈহিক বৃদ্ধি বৃদ্ধি পাইছে না? তুমি বড় হয়েছো সাথে সাথে। ওইখানে দেখো তাহলে কি এক তো কোষের সংখ্যাও বৃদ্ধি পায়, দেহে সবকিছু কি আস্তে আস্তে আমাদের বৃদ্ধি পায়। আর বলছে কি জনন, জনন কি? দেখো, বাবা মা মানে কি একজন পুরুষ আর একজন কি মহিলা, দুজনার তোমার এখানে ক্ষেত্রে মিলনের ফলে কি উৎপন্ন হয়? জনন কোষ হয় ওখানে। তাহলে জনন কোষ যদি তোমার না থাকতো তাহলে কি জাইগোট উৎপন্ন হতো না। তাহলে জাইগোটের জন্য এর মাধ্যমে কি দেখো এখানে জনন কোষ থাকে আমার। তাহলে দেখো, জনন কোষ যদি তোমার না থাকতো তাহলে কি জাইগোট উৎপন্ন হইতো? হ্যাঁ। তাহলে দেখো, জাইগোট উৎপন্ন হওয়ার জন্য আমাদের কি দরকার? জনন কোষ থাকা দরকার। তাহলে আমার এখানে তাহলে দেখো, কোষ বিভাজনটা মনে রাখা সহজে কি, যে প্রক্রিয়ায় জীবের দৈহিক বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা কি ঘটে? বৃদ্ধি ঘটে, তাকে কি বলবে? আমার কোষ বিভাজন বলবে। লিখছো সবাই? এখন এই যে আমাদের কোষ বিভাজন হয়, এটা কয় ভাবে হয় সেটা একটা জানার বিষয়। যে কয় ভাবে কি আমাদের কোষ বিভাজনটা হয়? তিন ভাবে হয়। কি কি ভাবে হয় বলতে পারো? জানা আছে? অ্যামাইটোসিস, মিওসিস আর কি মাইটোসিস। তাহলে শুরুতে আমরা কি দেখবো? অ্যামাইটোসিস। শোনো, দিছে দুই ধরনের, কিন্তু এখন রিডিং অনুসারে যদি পড়ো ব্যাপক কিন্তু সময় লাগে তোমাদের। কিন্তু দ্বিতীয়তে বড় ছিল এই জন্য কি আমি লাইন বাই লাইন ধরে দেখাইছি। আমি তোমাদের টার্ম দেখাই। তুমি ইসে অ্যামাইটোসিস ভিতরে পাবা। দেখো তুমি এখানে তোমাদের বইতে কোষ বিভাজন ও তার প্রকারভেদ, এখানে তোমার 3 নম্বর লাইনটা দেখো। 3 নম্বর প্যারাটা খেয়াল করো যে কোন কোন জীবের দেহে একটি মাত্র কোষ দিয়ে গঠিত। লেখা পাইছো? কোন কোন জীবের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত। এই তো এই যে ব্যাকটেরিয়া উদাহরণ দেওয়া এর আগে, জীবদেহ একটি মাত্র কোষ, একটি মাত্র কোষে, কোষ কোথায় থাকে? অ্যামাইটোসিসে। একটি মাত্র কোষ কোথায় থাকে? অ্যামাইটোসিসে। তাহলে দেখো, একটা মাত্র কোষ, তাহলে আমরা এখানে কোষটা আঁকি একটা। দেখো, একটা কোষ, এইটা কি সাইটোপ্লাজম। চাইলে এঁকে নিতে পারো, তোমাদের বইতে আঁকা নেই। ভিতরে এটা কি? হ্যাঁ, সেই জন্য তো বলছি যে তোমাদের বইতে আলাদাভাবে আঁকা নাই। দেখো, তাহলে অ্যামাইটোসিস কোথায় থাকে? এককোষী জীবে, বা তোমার এককোষী কি বলছে এখানে? হ্যাঁ, এককোষী প্রাণীর ক্ষেত্রে কি আমরা এককোষী জীবদেহে, বা যে জীবদেহে একটা মাত্র কোষ নিয়ে গঠিত, ওইখানে কি ঘটে? অ্যামাইটোসিস। এখন অ্যামাইটোসিসের উদাহরণ হিসেবে আমরা এখানে ব্যাকটেরিয়া বলতে পারি। ব্যাকটেরিয়ার এখানে কোষ বিভাজন, তোমার জীবদেহের যে একটা মাত্র কোষের কথা বলছে, তাহলে ব্যাকটেরিয়ার কোষ থাকে কয়টা? একটা। একটা কোষ কিসে থাকে? ব্যাকটেরিয়া। তাহলে দেখো, এই পর্যায়ে কি হয় তোমরা কি আঁকছো? আচ্ছা, দেখো, নিউক্লিওলাস ভিতরে, ওই যে দ্বিতীয় অধ্যায়ের নিউক্লিয়াসটা ঠিকভাবে পড়ো নাই, এই জন্য ওইটা যদি দেখো দেখবো ওইটার ভিতরেই আছে। এখন তো বললাম সেই ঘুরে ফিরে ওইখানেরটাই আসবে তোমার এদিকে আবার।
এখন এটা কি হবে দেখো, এটা কি প্রাথমিক অবস্থায় ছিল, এরপর কি হবে আমার দেখো এখানে সাইটোপ্লাজমটা কি হয়েছে এখানে একটু ভাঁজ হয়ে গেছে, এবং এই যে নিউক্লিয়াসটা এটাও কি হবে একটু চ্যাপ্টা হয়ে যাবে। প্রথম কি ছিল, গোল ছিল না? দাঁড়াও বলতেছি। আচ্ছা খেয়াল করো, কি ছিল সাইটোপ্লাজমটা কি হয়েছে ভাঁজ হয়ে ভিতর থেকে কি হয়েছে একটু চাপ, না দুই সাইড কি হয়েছে এক তো লম্বা হয়ে গেছে। ও প্রথম কি ছিল, গোল ছিল, পরে কি হয়েছে লম্বা হয়ে যায়, ভিতর দিকে কি হয়েছে একটু ভাঁজ হয়ে গেছে। দেখো ও ভাঁজ হওয়ার কারণে তাহলে ভিতরের এইটার ভিতরেও কি একটা চাপ প্রয়োগ হবে না? হ্যাঁ, দেখো এই যে নিউক্লিয় লাস্টটা ছিল এইটাও কি চাপটা হয়ে গেছে উপর থেকে নিচের দিকে, মানে কি দুইটা ভাগের মতো হয়ে গেছে হালকা। আর এটাও কি হালকা আমার চাপটা হয়ে গেছে এখানে। এরপরে কি হয় দেখো, পরবর্তীতে আবার বিভাজিত হয়, এটাকে একটু ভিতরের দিকে চলে আসে। প্রথমটার থেকে কি এটা বেশি ভাঁজ হয়ে গেছে না, পরবর্তীতে যাওয়ার পর এই তো বুঝতে পারছো। দেখো এই পর্যায়ে কি ওরা, আচ্ছা খেয়াল করো কথা বললো না। দেখো এই পর্যায়ে কি হয়েছে, ভিতরটা কি আরো ভিতরের দিকে কি ঢুকে গেছে। এখন কি হবে, এখান থেকে পুরাটা কি করবে, ও ওরে নিয়ে আলাদা হয়ে যাবে, ও কি করবে ওরে নিয়ে আলাদা হয়ে যাবে। এই তো বুঝতে পারছি, হাজার হাজার তো আর হয় না। দেখো তাহলে আমি একটা থেকে কয়টা পেলাম, দুইটা। তাহলে একটা মাতৃকোষ থেকে কয়টা আপত্য কোষ পেয়েছি আমি এখানে, দুইটা। আর এই প্রসেসটা কিসে হয়, অ্যামাইটোসিসের ক্ষেত্রে। এখন আচ্ছা তোমাদের কি আঁকতে হবে না, বুঝতে পারছো? বুঝবো, আচ্ছা। এখন এই গেল তোমার অ্যামাইটোসিসের বর্ণনা, তারপর মাইটোসিস। এখন মাইটোসিসের কোষ বিভাজনটা কি রকমের হয় আমরা ওইটা দেখবো। প্রত্যেকটারই শুরুতে কি থাকে, একটা মাতৃকোষ থাকে, কারণ ওইখান থেকে তো আস্তে আস্তে বিভাজিত হবে বা বিভাজন হয়, দুইটা কোষে পরিণত হয়েছে এখানে, ওইটাকে মাতৃকোষ বলবো। হ্যাঁ, তাহলে দেখো, আচ্ছা এখান থেকে মাইটোসিস লেখা, মাইটোসিস হবে এখানে। মাইটোসিস এগুলো কি আর কি বলো তো ভিতরে, বলো এগুলো কি, কি বলতে পারবা? বোর্ড দিকে তাকানোর দরকার নাই, বোর্ডে দেখাও, বইতে এভাবে আঁকা নাই, ওইখানে পাবাও না এখন। কি কি বলে এটাকে, গেছে একজন, তুমি? ও ঠিক আছে, কর্মজম। এগুলো কি এক একটা কর্মজম, কেন কর্মজম দেখো নাই? দ্বিতীয়তে কিন্তু কর্মজমের চিত্র আছে। সেন্ট্রোমিয়ার কোনটা, এই ভিতরের এইটাকে বলে সেন্ট্রোমিয়ার। সৃষ্টি খেয়াল করো, সেন্ট্রোমিয়ার কোনটাকে বলে, মাঝখানের এই যে বিন্দুটা এইটাকে বলে আমার সেন্ট্রোমিয়ার, আর এইটা হচ্ছে সেন্ট্রিওল। এই বাহুগুলোকে কি বলে, দাঁড়াও না, ও সরি, এই বাহুগুলোকে বলে কি আমার ক্রোমাটিড। ক্রোমাটিড, এই বাহুগুলোকে বলে কি ক্রোমাটিড। আর এই ভিতরে যে একটা বিন্দু আকৃতি থাকে ওইটা কি আমার সেন্ট্রোমিয়ার। আর পুরোটা কি একটা ক্রোমোজোম। কিন্তু এই ক্রোমোজোমটা কি আমার, আমি যে প্রথম যে কোষটা আঁকছি এটা কি আমার মাতৃকোষ। আমি অত সুন্দর আঁকতে পারি না বুঝছো, এছাড়াও যেভাবে সোজা ভাবে আঁকা যায় আমি সেইটা চেষ্টা করতেছি বুঝছো। কেন
আমি তো সোজা দেখাই দিলাম, এই সাইডে একটা দিবে, এই সাইডে একটা দিবে, মাঝখানে একটুখানি বোঝার জন্য দিয়ে দেবা, হয়ে যাবে তোমার। দুই সাইড থেকে এখান দিয়ে দিয়া মাঝখানে একটু দিয়ে যাবা, তাইলে টিচার বুঝতে পারবে যে তুমি কি আঁকছো ওইখানে। আর সব থেকে সোজা কি, এইভাবে যদি না আঁকো, সব থেকে সোজা হচ্ছে এইভাবে একটা দিয়ে এইভাবে একটা দিতে পারো, তাতেও হয়ে যাবে। এই মাঝখানে হয়ে গেছে, শেষ। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, দাঁড়াও বলতেছি, আগে একটু দেখো, আমি পাইকে নেই। হ্যাঁ, ওই কর্ম একটা থেকে তোমার না ক্রোমোজোম দেখো, এখানে কয়টা ছিল আমার, এই মাতৃকোষের ভিতর ক্রোমোজোম কয়টা ছিল, 4টা। ও যখন ভাগ হয়েছে শেষ পর্যায়ে, মানে এটাই শেষ পর্যায়ে, তোমার এখানেও 4টা হবে। দেখো, একটা জিনিস খেয়াল করো। আচ্ছা, এটা হচ্ছে তোমার অপত্য কোষ। এটার নাম কি, অপত্য কোষ। তাহলে দেখো, শুরুতে আমার এখানে মাতৃকোষে ক্রোমোজোম কয়টা ছিল, 4টা। পরবর্তী আমার 2টা খণ্ডে যে বিভক্ত হয়েছে, 2টা কি অপত্য কোষ উৎপন্ন হয়েছে। একটা মাতৃকোষ থেকে কয়টা অপত্য কোষ উৎপন্ন হয়েছে, 2টা। তাহলে দেখো, 2টা যে উৎপন্ন হয়েছে, 2টাই কিন্তু আবার সমান সংখ্যক ক্রোমোজোম আছে, আছে কি না? এখানেও 4টা আছে, এখানেও 4টা আছে। এখন আমার কথা হচ্ছে, ওর কাজ কি এখানে, ডিএনএ অনুলিপনের কাজ কি? এখন তোমার দেখো, একটা একটা 4টা ছিল, তাহলে এক একজন 4টা কিভাবে নিল ওরা, দেখো কিন্তু ধরতে পারছে 8টা ছিল, কিভাবে 8টা ছিল এখানে, জোড়ায় জোড়ায় ছিল। এটা হচ্ছে কি তোমার দেখো, ডিএনএ অনুলিপন। এই ডিএনএ অনুলিপনের সাহায্যে কি হয়েছে, এখানে কয়টা ছিল, 4টা ছিল, 4টা থেকে ডিএনএ অনুলিপনের সাহায্যে ক্রোমোজোম কয়টা তৈরি হয়েছে, 8টা তৈরি হয়েছে। তাহলে তোমার 8টা তৈরি হওয়ার কারণে যখন ওরা 2 ভাগ হয়েছে, তখন ও নিচে 4টা, ও নিচে কয়টা, 4টা। এই জন্য কি সমান সংখ্যক বা সমান সংখ্যায় কি বিভক্ত হতে পারছে ওরা। এটা কি তোমার মাইটোসিসের ব্যাখ্যার ক্ষেত্রে এটা আসবে। হ্যাঁ, এইটা একটা আপত্য কোষ, এইটা একটা আপত্য কোষ, দুইটা আলাদা আলাদা আপত্য কোষ। কিন্তু ক্রোমোজোম সংখ্যা কি করছে এখানে, প্রত্যেকটার ক্ষেত্রে কি থাকবে আমার, সমান থাকবে। ধরো এখানেও যদি টয়জেন হয়, আমার এইটাও টয়জেন হবে, এইটাও কি টয়জেন হবে। আবার আমার মেইন বৈশিষ্ট্য হচ্ছে ক্রোমোজোম সংখ্যা প্রত্যেকটার ক্ষেত্রে কি থাকবে, সমান থাকবে। এবং দেখো, যেহেতু ক্রোমোজোম সংখ্যা সমান আছে, তাহলে প্রত্যেকটার জন্য কি বৈশিষ্ট্য কি আছে, বৈশিষ্ট্য কি একই হবে। সমান বলতে একই হবে আমার। আচ্ছা, এটা কি বুঝতে পারছো তোমরা, সমস্যা আছে কোনো বুঝতে? হ্যাঁ, বুঝি না। না, 2n, এটা আমি তোমাকে 2n মানে হচ্ছে তোমার ডিপ্লয় এখানে। হ্যাঁ, কিন্তু শোনো, এটা আমি তোমাকে জাস্ট উদাহরণস্বরূপ বলছি। ধরো এখানে ক্রোমোজোমের কথা যেরকম বলছি না 4টা, তখন সেটাই বলছি, যদি এখানে ডিপ্লয়েড হয়, ওইটাও ডিপ্লয়েড হবে, ওইটাও কি ডিপ্লয়েড হবে, মানে কি সমান সংখ্যক কি থাকবে তোমার, ক্রোমোজোম থাকবে, বা যেইটাই থাকবে তোমার সমান থাকবে। দুইটার ক্ষেত্রে 2টা আপত্য তৈরি হলো, প্রত্যেকটার ভিতর কি থাকবে আমার, সমান থাকবে। আমি সেটা বোঝানোর জন্য তোমাকে 2n দিয়ে মানে জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। বুঝতে পারছো তোমরা? আর এটা তোমার ব্যবহৃত হয় বেশি দেহ গঠনে। মাইটোসিস প্রয়োজনই হয় তোমার দেহ গঠনের জন্য, বেশি ভূমিকা পালন করে দেহ গঠনে। হ্যাঁ, ক্রোমোজোম 4টাই থাকে ভিতরে এখানে মাইটোসিসের ক্ষেত্রে। আচ্ছা, এটা গেছে কি, এখন মিওসিস খেয়াল করো।
করো, খেয়াল করতে বলছি, খেয়াল করো, আগে যেটা দেখাইতেছে ওইটা দেখো। কারণ এই ক্ষেত্রে বাচ্চারা এগুলো বলে ফাঁকি বেশি দেয়, অসুস্থ কথা বললাম। খেয়াল করো। আচ্ছা, হ্যাঁ, প্রথমে 2টি, পরে তোমার 4টি কোষ উৎপন্ন হয়। দেখো, মাতৃকোষে আমার ক্রোমোজোম কয়টা ছিল? 4টা। 4টার ভিতর ধরো তোমার 2টা ছিল এরকম কালো ভরাট করা, আর 2টা ছিল কি সাদা। এখন কালো আর সাদা এটা না, জাস্ট আমার কাছে কালো ছিল, এই জন্য আমি কালো আর সাদা থেকে কি দেখালাম। তাহলে দেখো 2টা কি আমার কালো আর 2টা কি সাদা। তাহলে দেখো, এটা যখন ডিএনএ অনুলিপন হবে, তাহলে অবশ্যই রংগুলো কি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটু খালি, মানে এটা সব কালো কিন্তু একটা কালো, আর এটার এই মাথা এইটুকু খালি। দেখো, প্রথম আমার কিসে আছে, মাতৃকোষ আছে। মাতৃকোষের দুটো কি ছিল আমার, আমি 4টা ক্রোমোজোমের ভিতর 2টা কি দেখাইছি, কালারফুল দেখাইছি, আর 2টা কি দেখাইছি, সাদা দেখাইছি। এখন যখন আমার ডিএনএ অনুলিপন হবে, এই 4টা মিলে তো আবার আমার ডিএনএ অনুলিপন হয়েছে, যে কারণে কয়টা হয়েছে আমার 8টা ক্রোমোজোম তৈরি হয়েছে, কিন্তু এই 8টার ভিতরেও তো এই বৈশিষ্ট্য থাকবে। তাহলে অবশ্যই কোনোটা কি পুরো কালো হবে, কালো হয়ে ধরো তোমার এইটুকু সাদা রইলো কোনোটায়, কোনটা পুরো সাদা থেকে এইটুকু কালো হইলো এক মাথা, পুরোটা আবার দেখো তোমার এখান থেকে আবার এটা কালো হইলো। না, এরকম থাকবে, তোমার ইচ্ছা মতো ধরে নেওয়া না। হ্যাঁ, তখন তুমি তোমার অনুসারে দিবে যে 2টা এরকম থাকবে আর 2টা ওরকম থাকবে, হ্যাঁ তুমি অন্য কালার দিয়ে দিতে পারো বা অন্য ভাবও দিতে পারো। শোনো, এইটা মেনলি দিতেছি আমি তোমাদের বোঝার জন্য। আবার এই সাদা ক্ষেত্রে কি এখানে হলো, এখন এখন এই যে ডিএনএ অনুলিপনটা যে হয়েছে আমার, এখানে দেখো পুরাটা, এখানে যে 4টা ক্রোমোজোম ছিল এই 4টা ক্রোমোজোম মিলেই কিন্তু হয়েছে, এই জন্য সাদার ভিতর কালো আছে, কালোর ভিতরেও কি সাদা আছে, তার মানে কি মিক্সড হয়েছে। মিক্সড হয়েছে কিনা এখানে, তারপর দেখো এই অনুলিপনের সাহায্যে আমার 2টি আপত্য কোষে তৈরি হয়েছে, কিন্তু 2টা আপত্য কোষে তৈরি হলে দেখো এখানে ক্রোমোজোম কয়টা, 2টা, এখানে কয়টা, 2টা, 2টা না। তাহলে দেখো আমার কথা কি ছিল, এখানে ক্রোমোজোম কয়টা থাকবে, 4টা করে, 4টা করে না। কিন্তু এক হিসাবে যদি আমরা খেয়াল করি, দেখো এইখানের এই নিয়মটা কিন্তু ওরা মানে নাই। কিভাবে যদি মানতো, কারণ এখানে আমার মোট কয়টা ছিল, 4টা ছিল না, কিন্তু এখানে ওরা কয়টা কয়টা নিছে, 2টা 2টা নিছে।
এরপর কি হয়েছে, তোমার এই আপত্য যে দুইটা কোষ উৎপন্ন হয়েছে, এই কোষ দুইটা কি আবার বিভাজন হয়েছে, আবার কি হয়েছে, বিভাজন হয়েছে। বিভাজন হইয়া দেখো এই দুইটা গেছে এই, আবার এখানে ছিল, এখানে কয়টা গেছে, দুইটা, আবার এখানে দুইটা এখানে আসছে, এখানে দুইটা কে এখানে আসছে। দেখো এই যে 4 থেকে 2টা, দেখো ওরা কি হয়েছিল, 8টায় কিন্তু পরিণত হয়েছিল। হ্যাঁ বলো। এখানে ডিএনএ অনুলিপন হয়েছে, এই অনুলিপনের মাধ্যমে ওরা 8টায় পরিণত হয়েছে, মানে 4টা ছিল, ডিএনএ অনুলিপন হওয়ার কারণে ওরা মানে ডাবল হয়েছে ওইখানে। বুঝছো কি বলছি, দেখো ডাবল হয়েছে। এখন কথা হচ্ছে ডাবল হওয়ার পর এখানে মোট কয়টা হয়েছিল আমার, তাইলে 8টা। এখন আমার কথা ছিল কি, আমি মাইটোসিসের সময় তোমার কি বলছিলাম, সমান সংখ্যক বিভাজিত হয়েছিল, সমান সংখ্যা হয়েছিল না, কিন্তু এখানে কি সমান সংখ্যায় হয়েছে, তুমি একেবারে লাস্টেরটা দেখো তো, লাস্টটা কি সমান হয়েছে, এখানে 4টা ছিল, এখানে যদি তুমি জোড়া হিসাব করো, ধরো এই একটা জোড়া হিসাব করলে কয়টা আমার, জোড়া হিসাব করলে দুইটা 4টা, তাহলে একটা একটা হিসাব করলে আমি 4টা ধরতে পারি। যদি আমি ওর সাথে তুলনা করি তাহলে কি ওরটা আর ওরটা আমি কি ধরতে পারি, সেম ধরতে পারি, যদি আমি এটা আলাদা আলাদা ধরি এখানে। আবার ওর ক্ষেত্রে কি, ওরও 4টা আলাদা আলাদা আমি যদি ধরি, আর যদি এখান থেকে নেই তাহলে এই দুই জোড়ার এখানে কয়টা আসছে, 2টা আসছে, দুই জোড়ার এখানে 2টা আসছে, এখানে 2টা আসছে। কিন্তু আমরা তো তুলনা করি একেবারে প্রথমটার সাথে কোনটা, শেষেরটা, শেষের যে কোষটা উৎপন্ন হয়েছে বা শেষের যে কোষ বিভাজনটা হয়েছে। এখন হ্যাঁ, তাহলে মাতৃকোষের সাথে শেষেরটা আমার কয়টা আছে দেখো, 2টা, 2টা, তাহলে এখানে 4টা, তার মানে কি ও কি সমান সংখ্যক নিছে, তাহলে ওর বৈশিষ্ট্য কি সমান হবে, ক্রোমোজোম সংখ্যাও সমান না, বৈশিষ্ট্য কি তার মানে সমান না। কিন্তু এই যে দেখো তোমার এখন এখানে মনে আসে না যে এইটা তো আমি মার্ক হবে, তাইলে মার্ক হবে কি না, তাহলে এইখানেরও আমার ধরো এই একটা আসছে কি ফুল পরিপূর্ণ, আর একটা ক্ষেত্রে কি এইটুকু ফাঁকা বা পুরোটা কি গাঢ় করা তোমার, আবার এটা সাদা ক্ষেত্রে কি পুরোটা সাদা আর এক সাইড কি কালো, ধরো উপরেরটাও কি তোমার সেম ওইভাবে। কিন্তু এখন এরকম কেন হলো, এটা কখন হয়, যখন তোমার ক্রোমোজোমের ভিতর বা কোষ বিভাজন যখন হয়, তখন যদি ক্রসিং হয়, ভিতরে ক্রসিং হয় কিরকমের, এই সাদার সাথে কালোটাও হয়েছে, দুইটা ক্রসিং হয়, তাহলে ওইটার ভিতরে কি সাদাও গেছে কালো গেছে। আচ্ছা, অনেক সময় দেখো না এই যে বলে না বাবার বৈশিষ্ট্য বেশি পাইছে মায়ের একটু পাইছে, বলে না, বা ফেইজের বলে না চোখ দুটো মায়ের মতো সবকিছু বাবার মতো হয়েছে, বলে কি না, কখনো কখনো হয় না, সেটা ভিন্ন কথা। কিন্তু তোমার আমি যেটা বলতেছি তোমাকে, আমি যেটা বৈশিষ্ট্য তো থাকতে পারেনি, যেইটুকুই থাকুক না কেন, আমি কি বলছি দেখো এখানে তোমার, তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে ক্রোমোজোম, জিনের এই যে জন্মগতি তোমার ধারক ও বাহক বলা হয় কাকে, ক্রোমোজোমকে, কিন্তু তাহলে কি ক্রোমোজোমের মাধ্যমে কি জিনটা বহন করছে তোমার। তাহলে দেখো এই জয়টা যখন ক্রস হয়েছে তোমার, তখন দেখো তুমি কোনটা হয়তো কি একটু কালো পাইছে, কোনটা হয়তো একটু বেশি পাইতে পারে এর থেকে, ধরো এটা তখন আমি আজকে দেখাইছি এই জন্য। আবার দেখো কোনটা কি পুরো হয় নাই, কিন্তু একটা ক্রসিং হওয়ার কারণে হুবহু একটু হইলো কি বৈশিষ্ট্য বহন সে করবে, হয়তো বাবারটা বেশি করতে পারে, নয়তো বা কি মায়েরটা বেশি করতে পারে। এই জন্য এই ক্ষেত্রে এই যে চিত্র যে তোমাদের এই আইকা দেখাচ্ছে না, এখানে কোনোটা বেশি কোনোটা কম, এই ক্ষেত্রেও তোমার সেম, দুই ক্ষেত্রে কি হয়েছে ক্রসিং হয়েছে, এই ক্রোমোজোম গুলার ভিতর কি হয়েছে ক্রসিং হয়েছে। এই ক্রসিং হওয়ার কারণে কোনোটা পুরো কালো হওয়ার পর কি এইটুকু দেখা যায় কি সাদা অংশ রয়েছে তোমার। শোনো, ক্রোমোজোমের বৈশিষ্ট্যই হচ্ছে কি জীবের বংশগতি, কি ক্রোমোজোমকে কি বলা হয়, ধারক ও বাহক বলা হয়, মানে কি মাইটোসিস। হ্যাঁ, দেখো আবার এখন কথা হচ্ছে সব ক্ষেত্রে কি এরকম হবে, অনেক ক্ষেত্রে তো নাও হতে পারে, উদ্ভিদের ক্ষেত্রে, এগুলো তো ধরো তোমার মানুষের ক্ষেত্রে এরকমের এরকমের হয় সাধারণত, কিন্তু তোমার উদ্ভিদের ক্ষেত্রেও কি অনেক সময় কি ভিন্ন হতে পারে। এখন আমার কথা হচ্ছে এই মাইটোসিস আর কি মিওসিস, ওদের মেইন কাজ কি, কি কোন কাজে ব্যবহৃত হয়। যেমন আমি মাইটোসিস কিন্তু বলছি দেহের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে, বা দেহের গঠনের ক্ষেত্রে কি প্রয়োজন, কি প্রয়োজন আমার ওইখানে মাইটোসিস, মানে এটা সংক্ষেপে মনে রাখার জন্য। আর এখন মিওসিসের আমার এখানে কাজ কি, মিওসিসের কাজ হচ্ছে জনন কোষে সাহায্য করা। কারণ কি এই যে বংশগতির ধারণ ও বলছে ক্রোমোজোম, ক্রোমোজোমটা কিভাবে যায় জনন কোষের
থাকে তোমার ওইখানে, জনকোষের কাজই তো ক্রোমোজোম মেনলি সাহায্য করে তোমার ওইখানে। তাহলে দেখো তোমার এটা, আচ্ছা এটা মুছে ফেলি তোমাদের। এখন এই জনন কোষে সাহায্য করে কে? মিওসিস। দেখো এইটা কি, টয়জেন কি, ডিপ্লয়েড, টয়জেন কি, ডিপ্লয়েড কোষ বিভাজন। এখানে দেখো জনন কোষে কি থাকে আমার, ডিপ্লয়েড থাকে পুরুষের ক্ষেত্রে এবং মহিলার ক্ষেত্রে। কিন্তু যদি দুজনের তোমার, আমরা কি জানি জনন তোমার সে প্রজনন কিভাবে হয়, এখানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে হয় না। তাহলে দেখো যদি তোমার দুইটা পুরুষের দেহ থেকেও যদি 2n আসে এবং মহিলার দেহ থেকেও যদি কি ডিপ্লয়েড আসে, তাহলে দুইটা মিলে কি হয়, 2n প্লাস 2n কত হয়, 4n হয়ে যায় না? কিন্তু মানুষের কি বৈশিষ্ট্যের ভিতর আছে 4n কি হয়, কখনোই হয় না। সব কি হবে, 2n হবে। কারণ কি জনকোষ কি ডিপ্লয়েড, 2n মানে কি ডিপ্লয়েড, আর শুধু n মানে কি হ্যাপ্লয়েড, শুধু n মানে কি হ্যাপ্লয়েড। 2n মানে কি এখানে তোমার দুইটা n আছে, মানে কি দুইটা হ্যাপ্লয়েড মিলে কি তৈরি হয়েছে, ডিপ্লয়েড তৈরি হয়েছে। তুমি সেটা বুঝতে পারছো আগে না? ও কিছুটা একটু গোলার ভিতরে ছিল, ওর চেহারা দেখে মনে হয়েছে। এটা তোমার জনন কোষের থাকে, জনন কোষের একটা অংশ হিসেবে ধরো তুমি এখানে। তাহলে দেখো তোমার এই যে ডিপ্লয়েড আছে, দেখো এখন তোমার এই ডিপ্লয়েড থেকে কি হয়েছে, আমি বলছি যে যদি স্ত্রী এবং পুরুষ দুই ক্ষেত্রে যদি তোমার ডিপ্লয়েড আসে, তাহলে কি হয়, দুইটা মিলিত হয়ে 4n তৈরি হয়। কিন্তু 4n কি বৈশিষ্ট্য ভিতর আছে, আমার লাগবে কি ডিপ্লয়েড হলে ঠিক হবে। তাহলে ডিপ্লয়েড যদি হইতে হয়, তাহলে আমার অবশ্যই কি নিতে হবে, দুইজনের শরীর থেকে কি আসতে হবে, nn মানে কি হ্যাপ্লয়েড আসতে হবে। তাহলে দেখো এই দুইটা হ্যাপ্লয়েড মিলে আমার কি তৈরি হবে, ডিপ্লয়েড তৈরি হবে। তাহলে এই ডিপ্লয়েড তৈরি কাজে সাহায্য করে কে, মিওসিস। এই যে ডিপ্লয়েড তৈরি হচ্ছে না জনন কোষের, 4n হবে না। তাহলে কি বৈশিষ্ট্য তোমার শোনো, এই যে বলছে বৈশিষ্ট্য বহন করছে, তোমার মেইন জনন কোষের কাজ হচ্ছে ওইখানে থাকবে তোমার মানে ডিপ্লয়েড। ওইখানে 4n হইলে কিভাবে সে একজন মানুষেরই হয়, বুঝতে পারছো কি বলছি? একজন সুস্থ মানুষের বৈশিষ্ট্যের ভিতর কি থাকবে, আমার জনন কোষে কি থাকবে, ডিপ্লয়েড থাকবে। তাহলে 4n তো আর ডিপ্লয়েড না আমার এখানে, না সুস্থ মানুষ তো হয় না। এখন ওইটা তো আর আলাদা ভাবে করে দেখে নাই যে কয়টা বা কি, কিন্তু তোমার দুইটাই যদি আসে, আসলে তো দুইটাই টয়জেন হবে, দুইটাই টয়জেন আসবে। আর নাহলে কি দুইটাই কি হবে, এন হবে শুধু, তা না শুধুই দুইটা কি হবে, শুধু হ্যাপ্লয়েড হবে। আচ্ছা খেয়াল করো, দুইটাই কি হবে আমার হ্যাপ্লয়েড হবে। তাহলে দুইটা যদি আমার হ্যাপ্লয়েড হয়, তাহলে দুইটা মিলে আমার মিলিত হয়ে কি হবে, ডিপ্লয়েড তৈরি হবে। এবং এই কাজে সাহায্য করে কি আমার মিওসিস। আর মাইটোসিসের কাজ ছিল কি, দেহের গঠনে মানে বৃদ্ধি করা বা দেহের গঠনের জন্য প্রয়োজন আমার। এখন দেখো কি সমস্যা বলো, না সমস্যা থাকলে বলো ভেতরে। ও আচ্ছা, যাই মিওসিসটা একটু তোমার শেষের দিকে দিছে ওইখানে। আচ্ছা এই মাইটোসিসের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করো, দেখো আমরা কি দেখছি, একটা থেকে কয়টা উৎপন্ন হয়েছে, দুইটা না, কয়টা উৎপন্ন হয়েছে, কোষ বিভাজন হয়ে কয়টা আপত্য কোষ তৈরি হয়েছে, দুইটা না? একটা মাতৃকোষ থেকে কয়টা হয়েছে, দুইটা। এখন দেখো দুইটা কিন্তু তোমার আবার কি হবে জানো, ডটার সেল উৎপন্ন হবে। আমরা অপত্য কোষ বলছি না, কিন্তু ওই কোষগুলোকে আর একটা কি বলা যায়, ডটার সেল বলা যায়। ডটার সেল কেন বলবো, সেটার আবার একটা কারণ আছে এখানে, যে যেহেতু ডটার ডটার সেল বলা হয়েছে, তাহলে সন সেল কেন বলা হয় নাই, কারণ কি একমাত্র ওইটা কি বলছি আমরা মাতৃকোষ বলছি,
তাহলে ডটার সেল থেকে কি আরো দুইটা কোষ উৎপন্ন হইতে পারবে। এখন বুঝতে পারছো কেন হয়েছে? তাহলে এই জন্য এই কোষ দুইটাকে কি বলা হয়েছে? ডটার সেলও বলা হয়েছে। সেহেতু শুরুটা ছিল মাতৃকোষ, ওইটা থেকে তো তোমার ডটার সেল উৎপন্ন হয়েছে। ও আবার মাতৃকোষের ভূমিকা পালন করে আবার দুইটা ডটার সেল উৎপন্ন করবে। তাহলে কোষ কি আস্তে আস্তে কোষের সংখ্যা কি হয় এভাবে বৃদ্ধি পায়। তাহলে কি দেহের গঠন কি আমাদের বৃদ্ধি পায়। তাহলে এটা কিসে ব্যবহৃত হয়েছে? মাইটোসিসের মাধ্যমে আমরা কি পাইছি? দেহের গঠনে কিভাবে ব্যবহৃত হয়েছে বুঝছো এখন? আচ্ছা 6:15 বেজে গেছে, বেশি দেখাইলে হয়তো এলোমেলো করে ফেলাবা। আচ্ছা তোমাদের কোন পর্যন্ত বলতে কি আমি তোমাদের শুরুতে তিনটা বিষয়ের ধারণা দিছি, তিনটা বিষয় কোনটা কি বা কিভাবে তোমার আসলো। যেমন দেখো তোমার ওইখানে আমার যখন আমরা কি পড়ছিলাম এখানে মায়োসিস মিয়োসিস যখন বলছি, মিয়োসিসের ক্ষেত্রে তোমার একটা কোষ থেকে কয়টা কোষ উৎপন্ন হয়েছে? চারটা। একটা কোষ থেকে কয়টা? চারটা। তাহলে দেখো চারটার জন্য এই যে আলাদা আলাদা যদি এরকম তুমি যদি চারটা এরকম যোগ করো সেক্ষেত্রে কিন্তু থাকে না। তুমি মিয়োসিসে যাও তোমার বইতে, ওইখানে দেখো এখানে আছে যে মিয়োসিস বিভাজনে একটি মাতৃকোষ থেকে চারটি আপত্য কোষ পাওয়া যায়। এই দেখো ওদেরকে একটু দেখাই দাও এখানে লাইনটা। যেগুলো প্রত্যেকটি মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম ধারণ করে। মানে কি অর্ধেক ক্রোমোজোম ধারণ করে? কি তোমার ক্রোমোজোম ওইখানে আমি তোমার ক্রোমোজোম ছাড়াও আমি দেখাইছি কয়টা টয়েজেন বলছি না? তাহলে যদি অর্ধেক ধারণ করে অর্ধেক কত হবে? এন। তাহলে আমি কি বলছি যায় কি দুই দিক থেকে মিয়োসিসের ক্ষেত্রে এন আর এন যায়, কারণ টয়েজেন কি আমার ডিপ্লয়েড আর একটা এন কি হ্যাপ্লয়েড। তাহলে আমরা কি পাইছি? আমরা কিন্তু রিডিং এর এখানে পড়াই এসেই পাইছি যে কি হয় মিয়োসিসের ক্ষেত্রে মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। তাহলে মাতৃকোষ কি ছিল? আমার টয়েজেন ছিল। তাহলে ওখান থেকে যাবে কি এন, কারণ কি অর্ধেক যায়। দেখো শুধু যদি জননকোষ এন থাকতো, এন এর অর্ধেক কি তাহলে হাফ এন যাইতো না তোমার এখানে? তাহলে ওইটা দিয়ে তো আর কিছু হইতো না। ওইটা যে তোমার বৈশিষ্ট্য কোনোটা বহন করবে মানে সঠিক কোনো বৈশিষ্ট্যেরই আসতো না। এই জন্য দেখো তোমার যে চারটে তৈরি হয়েছে, কারণ কি একটা ভাঙ্গে চারটে তৈরি হওয়ার মাধ্যমে কি একটাই কি নিছে? অর্ধেক বৈশিষ্ট্য বহন করছে তোমার ওইখানে। এই জন্য এই টয়েজেন থেকে কি এন গেছে, এবং পুরুষের ক্ষেত্রেও কি যাবে? ওই এনই হবে। শুক্রাণু এবং ডিম্বাণু উভয়ের ক্ষেত্রে কি হবে? এনই হবে। এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় এই যে মিয়োসিসের যেটা প্রসেস যেটুকু আমি দেখাইছি যে কিভাবে একটা থেকে চারটা হয়েছে ওইখানে দেখো, এখানে কিন্তু একটা থেকে এই দুইটা দেখাইছে এই একটা এর, আবার এটা থেকে এই দুইটা দেখাইছে, এখানে দ্বিতীয় বিভাজনও হয়।